অতি ক্ষুদ্র এক পরজীবী মানুষের শরীরে ঢুকে চামড়ার উপরে সুড়ঙ্গ তৈরি করে ডিম পাড়ে, বংশ বিস্তার করে। আর সেখান থেকে শুরু হয় প্রচন্ড রকমের চুলকানি। আর তারই ফলাফল হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস হলে আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা মনে করি এটা হচ্ছে নর্মাল একটা চুলকানি, কিছুদিন পরে ভালো হয়ে যাবে। যখন ভালো হয় না তখন আমরা মনে করি আচ্ছা তাহলে ঔষধ লাগাতে হবে। তো সাধারণত চুলকানির জন্য যে ওষুধটা লাগানো হয় সেটা হচ্ছে স্টেরয়েড বা প্রেডনিসোলোন। তো প্রেডনিসোলোন লাগানোর পরেও দেখা যায় যে ভালো হচ্ছে না। তো আসলে ভালো হবে কেন? এই প্রেডনিসোলোন বা স্টেরয়েড কাজ করে হচ্ছে মানুষের শরীরের উপরে, কিন্তু এতে তো আর স্ক্যাবিসের জীবাণুর কিছু আসে যায় না। বরং এই স্টেরয়েডের কারণে স্ক্যাবিসের মাইটের উল্টো আরো সুবিধা হয়। কারণ হচ্ছে এই স্টেরয়েডগুলো মানুষের শরীরের ইমিউন রিয়াকশনটাকে কমিয়ে দেয়। যেহেতু নর্মালি চুলকানি হলে আমাদের চুলকানিটা আসলে হয় হচ্ছে ইমিউন রিয়াকশনের কারণে, তো স্টেরয়েডগুলো সেই রিয়াকশনটাকে স্লো করে দেয়, যার জন্য চুলকানিটা কমে। কিন্তু স্ক্যাবিসের ক্ষেত্রে যেটা ঘটে, স্ক্যাবিসের মাইটগুলোর চলাফেরা, ডিম পাড়া, বংশবিস্তার করা আর উল্টো সুবিধা হয়, কারণ ইমিউন রিয়াকশন আরো কমে গেছে। এছাড়াও স্ক্যাবিস হলে আমরা আরো বিভিন্ন ধরনের ভুল করে থাকি। অনেক সময় দেখা যায় সঠিক যে ট্রিটমেন্ট, যেই ক্রিমটা ব্যবহার করে স্ক্যাবিস ভালো হওয়ার কথা সেটা ব্যবহার করেও ভালো হয় না। এই ভিডিওতে আমরা জানবো স্ক্যাবিস হলে আমরা কি কি ভুল করে থাকি যার জন্য আমাদের স্ক্যাবিস ভালো হয় না, আর কিভাবে স্ক্যাবিস থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। প্রথমে আসলে বোঝা দরকার স্ক্যাবিস আমাদের কেন হয়। যে মাইটের আক্রমণের ফলে আমাদের শরীরে স্ক্যাবিস হয় তার নাম হচ্ছে সার্কোপটিস স্ক্যাবিয়াই। এই মাইটের একটা মজার ব্যাপার হচ্ছে তারা বেঁচে থাকতে পারে বা বংশবিস্তার করতে পারে শুধুমাত্র মানুষের চামড়ার উপর। তারা মানুষের চামড়ার বাইরে অন্য যে কোনো জায়গাতে সর্বোচ্চ 72 ঘন্টার মতো বেঁচে থাকতে পারে, এর বেশি আর বেঁচে থাকতে পারে না। তো যার জন্য কি হয়, তাদের জীবনচক্র মানে বংশ পরিক্রমা চালিয়ে নিতে হলে তাদেরকে মানুষের চামড়ার উপরে বসবাস করতে হবে। এদের মধ্যে মহিলা মাইট যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা মানুষের চামড়ার যে সব থেকে উপরের লেয়ার আছে সেখানে একটা টানেলের মতো তৈরি করে সেখানে ডিম পাড়ে। এই ডিমগুলো 3 থেকে 4 দিন পরে ডিম ফুটে লার্ভাতে পরিণত হয়। তখন এই লার্ভা ধীরে ধীরে চামড়ার উপরিভাগের দিকে যাওয়া শুরু করে। মোটামুটি 2 সপ্তাহের মধ্যে এই লার্ভাগুলো প্রাপ্তবয়স্ক হয় এবং তখন তারা শরীরের অন্য জায়গাতে মুভ করে অথবা অন্য একটা মানুষের শরীরে যাওয়ার চেষ্টা করে। তো যখন শরীরের অন্য জায়গাতে পৌঁছায় অথবা অন্য কোনো একজন মানুষের শরীরে পৌঁছায় তখন তারা একইভাবে আবার বংশবিস্তার করে। তো এই এত ক্ষুদ্র সময়ের মধ্যে যেহেতু তারা বংশবিস্তার করতে পারে, এজন্য এরা অতি দ্রুত অনেক বেশি পরিমাণে হয়ে যায়। তো এরা একটা থাকুক আর 1 কোটি থাকুক, এতে আমাদের কি সমস্যা? ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। কিন্তু সমস্যা হলো যে এরা যখন আমাদের স্কিনে থাকে তখন আমাদের ইমিউন সিস্টেম এদেরকে রেকগনাইজ করে, যার ফলে ইমিউন রিয়াকশন হয়, সেই থেকে প্রচন্ড রকম চুলকানি তৈরি হয়। মজার ব্যাপার হচ্ছে এরা যখন প্রথম প্রথম আমাদের শরীরে আসে আমাদের ইমিউন সিস্টেম এদেরকে ইমিডিয়েটলি রেকগনাইজ করে না। মনে করা হয়তো শরীরের কোনো একটা অংশ বা কোনো একটা ময়লা ছাতা, শরীরে তো অনেক কিছুই থাকে চামড়ার উপরে। তো যখন থেকে আবার রেকগনাইজ করা শুরু করে আমাদের টি সেল, মাস্ট সেল, আমাদের ইমিউন সিস্টেমের যারা আছে, যার ফলে এই জিনিসগুলো যেখানে যেখানেই থাকে সেখানে সেখানেই প্রচন্ড রকমের চুলকানি হয়। অনেক সময় দেখা যায় এই চুলকানির তীব্রতা এত বেশি পরিমাণে হয় যে মানুষ চুলকাতে চুলকাতে চামড়া তুলে ফেলে। তো তখন আবার ব্যাকটেরিয়ার ইনফেকশনের ঝুঁকি হয়ে যায়, কারণ হচ্ছে চামড়াটা তো ওপেন হয়ে যাচ্ছে। তো তখন ঘটনাটা আরো বেশি জটিল হয়ে যায়। এখন আসেন দেখা যাক কিভাবে বুঝবেন যে আপনার চুলকানি কি স্ক্যাবিস নাকি নর্মাল চুলকানি। নাম্বার 1, স্ক্যাবিসের যে চুলকানি সেটা রাতের বেলাতে অনেক বেশি পরিমাণে হয়। অনেক সময় দেখা যায় অনেকেই এই চুলকানির কারণে রাতে ঘুমাতেই পারেন না। এর কারণ হচ্ছে রাতের বেলা স্ক্যাবিসের যে মাইটরা আছে ওরা অনেক বেশি অ্যাক্টিভ থাকে, অনেক বেশি পরিমাণে টানেল তৈরি করে, ডিম পাড়ে এবং এক জায়গা থেকে আর এক জায়গায় চলাফেরা করে। তো এই সব কিছু যেহেতু আমাদের ইমিউন সিস্টেম রেকগনাইজ করে, যার জন্য অনেক বেশি পরিমাণে চুলকানি হয়। 2 নম্বরটা হচ্ছে স্ক্যাবিস চেনার জন্য সহজ উপায়। চামড়ার উপরে সুড়ঙ্গের মতো ফোস্কা বা গোটা দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় পাতলা ঢেউ খেলানো সুড়ঙ্গের মতো দাগ এবং এই সুড়ঙ্গ বরাবর অথবা এর আশেপাশে ফোস্কা। 3 নম্বর হচ্ছে স্ক্যাবিসের চুলকানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শরীরের যে জায়গাগুলোতে ভাঁজ আছে, যেরকম 2 আঙ্গুলের ফাঁকে অথবা বগল তলায়। এই জায়গাগুলোতে একটু ডার্ক থাকে, একটু উষ্ণতা বেশি থাকে শরীরের অন্য জায়গাগুলোর তুলনায়, এবং এদের মধ্যে একটু আর্দ্রতাও বেশি থাকে, যার ফলে স্ক্যাবিসের মাইটরা এই জায়গাগুলোতে একটু বেশি শেল্টার অনুভব করে। এছাড়াও আরো বিভিন্ন জায়গাতে স্ক্যাবিস দেখা যায়, সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোমরের চারপাশে, কবজির ভেতরের অংশে, কনুইয়ের এই জায়গাটাতে ভেতরের অংশে, বুকে, নাভির চারপাশে, কুচকি অঞ্চলে, এছাড়া আন্ডার গার্মেন্টস এর নিচে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে। শিশু ও নবজাতকদের ক্ষেত্রে স্ক্যাবিস বেশি দেখা যায় আঙ্গুলে, মুখে, মাথার তালুতে, ঘাড়ে, হাতের তালুতে, পায়ের তলায়। স্ক্যাবিসের ট্রিটমেন্ট কি?
আপনি ডক্টরের কাছে গেলে স্ক্যাবিসের যে ট্রিটমেন্ট ক্রিম সেই ক্রিমটা দিবে এবং তার সাথে হয়তোবা খাওয়ার ওষুধও দিতে পারে। এই ক্রিম তো সবাইকে দেওয়া হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্ক্যাবিস পুরোপুরি চলে যায় না, আবার অনেকের ক্ষেত্রে চলে গেলেও কিছুদিন পরে আবার ফেরত চলে আসে। এর কারণ হলো এই ক্রিম ব্যবহারের যে পদ্ধতি সেই পদ্ধতি আসলে ভুল করে থাকেন তারা। তো আমি আপনাদেরকে কি কি ভুল হয়ে থাকে সাধারণত সেগুলো সম্পর্কে বলে দিচ্ছি, যেন আপনাদের এই ভুলগুলো না হয় এবং আপনারা দ্রুত মুক্তি পান। প্রথমত হচ্ছে স্ক্যাবিসের ক্রিম 2 দফায় শরীরে প্রয়োগ করতে হয়। ধরেন আজকে যদি একবার করেন তাহলে ঠিক 1 সপ্তাহ পরে আবার একইভাবে এই ক্রিম ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে প্রথম দফায় আপনি যখন স্ক্যাবিসের ক্রিম ব্যবহার করছেন তখন যে মাইটগুলো আপনার শরীরে আছে তারা মারা যাবে এবং তার সাথে তাদের লার্ভাগুলোও মারা যাবে। কিন্তু ওই অবস্থায় যে ডিমগুলো পাড়া আছে সেই ডিমগুলোর ভেতরে ক্রিম ভালো মতো পৌঁছাতে পারে না, যার জন্য কিছু ডিম থেকেই যায়। এই ডিমগুলো এই যে 1 সপ্তাহ এর মধ্যে ফুটে তারা লার্ভা হয়ে যায়। তো ঠিক 1 সপ্তাহ পরে আপনি যখন আবার এই একইভাবে ক্রিম প্রয়োগ করবেন তখন ওই যে ডিম থেকে লার্ভা ফুটে বেরিয়েছে সেই লার্ভাগুলোও মারা যাবে। এখন আসেন স্ক্যাবিসের ক্রিম ব্যবহারের ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না। নাম্বার 1 হচ্ছে স্ক্যাবিসের ক্রিম ব্যবহার করতে হবে একদম আপনার কপালের এই জায়গা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ শরীর কভার করে ফেলতে হবে। যদি একটুখানিও জায়গা বাকি থাকে কোনো একটা জায়গাতে তখন দেখা যেতে পারে স্ক্যাবিসের মাইটগুলো আস্তে আস্তে হেঁটে হেঁটে ওইখানে গিয়ে অবস্থান নিতে পারে এবং দেখা যেতে পারে আপনার ট্রিটমেন্টের সবকিছু কাজকর্ম শেষ কিন্তু ওরা জীবিত থেকে গেছে। শুধুমাত্র শরীরের ওপেনিংস গুলো বাদে যেখান দিয়ে ওষুধটি শরীরের ভেতরে ঢুকে যেতে পারে, যেরকম চোখের পাতা, নাকের ফুটো, ঠোঁট ইত্যাদি। 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে আপনি গত 4-5 দিন যেই সমস্ত কাপড় পরেছেন, যেই বিছানায় ঘুমিয়েছেন অথবা যেই সমস্ত জিনিসপত্র আপনি টাচ করেছেন আপনার আশেপাশের মধ্যে, এই সব কিছু আপনাকে ক্লিন করতে হবে। তো কাপড় তো নর্মালি ক্লিন করা যায়, আপনি কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলেন। আর যেই জিনিসপত্রগুলো আপনি ক্লিন করতে পারবেন না সেগুলোকে একটা বস্তার মধ্যে টাইট করে বন্দি করে সেটাকে 4-5 দিন রেখে দিতে হবে। এই কাজটা আপনি করবেন হচ্ছে ক্রিম শরীরে নেয়ার আগেই। যাদের ওয়াশিং মেশিন নেই তাদেরও কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে ফুটন্ত পানির মধ্যে যত কাপড় চোপড় আপনার শরীরে আপনি পরেছেন বা টাচ করেছেন সেগুলো সবকিছু চুবিয়ে দিবেন। তা যদি না হয় তাহলে কাপড়গুলো আসলে বস্তাবন্দি করে রেখে দিতে পারেন। এরপরে গত 4-5 দিন এবং আজকে সহ আপনার স্পর্শ করা শুধুমাত্র যেই জিনিসটা বাকি থাকবে তা হচ্ছে আপনি যেই কাপড়টা তখন পরে আছেন। এই কাপড় পরা অবস্থায় আপনি সারা শরীরে ক্রিম মাখবেন। মাখার পরে যতটা সময় আপনাকে মেখে রাখতে বলা হবে অতটা সময় রাখবেন। রাখার পরে আপনি গোসল করে ফেলবেন এবং তার সাথে যেই কাপড়টা পরেছিলেন সেই কাপড়টাও ভালো মতো ধুয়ে দিতে হবে। ইন কেস ধোয়ার ব্যবস্থা যদি না থাকে তাহলে গোসলের সময় সেটাকেও বস্তাবন্দি করে 4-5 দিনের মতো রেখে দিলেই হবে। এখন আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করেন সেগুলো তো আর আপনি বস্তাবন্দি করতে পারবেন না। তো সেগুলোকে আপনি একটা অ্যালকোহল প্যাড দিয়ে ভালো মতো মুছে ফেলবেন। 3 নাম্বার বিষয়টা হচ্ছে আপনারা পরিবারে একই বাসায় যতজন মানুষ থাকেন তাদের সবার একই সাথে ট্রিটমেন্ট করতে হবে একই সময়ে। অনেকেই এই ভুলটা